বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা অব্যাহত রয়েছে। ওকে, মাননীয় হুইপ, চিফ হুইপ। স্পিকার, সংসদ বিরতির পূর্বে একটি বিষয় এখানে বিতর্ক হয়েছে। আমাদের একজন মাননীয় সদস্য বলছেন আননেসেসারি, আর এখানে একজন বিরোধী দলের সদস্য মাননীয় বলেছেন আননেসেসারি শব্দটা মাননীয় সদস্য বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছি, উনি বলছেন আননেসেসারি বিতর্ক হবে না, আর মাননীয় সদস্য বলছেন আননেসেসারি জুলাই বিপ্লব। কাজে বিষয়টা আপনি দেখে যেটা সংশোধন করা সম্ভব, যদি আননেসেসারি, উনি বলেছেন আননেসেসারি বিতর্ক করা যাবে না, সেটা যদি হয় সেটা সঠিক। আর আননেসেসারি উনি যদি যে কথা বলেছেন মাননীয় স্পিকার, আপনি যদি যেটা সঠিক যেটা সেটাই করবেন, এবং যদি দরকার হয় তাহলে দয়া করে অপ্রাসঙ্গিক থাকলে আপনি দয়া করে রেসপন্স করে দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঠিক আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। মাননীয় চিফ হুইপ যেটা বললেন, পরীক্ষা নিরীক্ষার পর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন খুলনা ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আজ এই মহান সংসদে আমার বক্তৃতা প্রথমেই স্মরণ করছি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করছি গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমি সালাম জানাই আমার নির্বাচনী এলাকার খুলনা ৫, ডুমুরিয়া ও ফুলতলার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আমার এই খুলনা ৫ আসনে আগে বিএনপি থেকে নির্বাচিত কেউ হতে পারে নাই। আমি প্রথম এই আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছি। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নে এই সরকারের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও খাল খনন সহ অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় আমরা খাল খননের কর্মসূচি গ্রহণ করেছি, যা ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুভ উদ্বোধন করেছেন। এই খাল খননের মাধ্যমে দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুলনা ৫ এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা আমি এই মহান সংসদে তুলে ধরতে চাই। ডুমুরিয়া এবং ফুলতলা এই দুই উপজেলা কৃষি ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডুমুরিয়ায় সবজি এবং ফুলতলার শিল্পাঞ্চল খুলনার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। আমাদের চিংড়ি ঘেরকে আধুনিকরণ করতে হবে। এছাড়া ফুলতলার সবজি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা আমাদের সময়ের দাবি। মাননীয় স্পিকার, ফুলতলা একসময় ছিল শিল্প সমৃদ্ধ। এখানকার বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালুর উদ্যোগ নিলে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে। আমাদের সরকারের শিল্প বান্ধব নীতি বাস্তবায়ন করে এখানে নতুন বিনিয়োগ আনতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু উন্নয়নমূলক কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গকে আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। আমার খুলনা ৫ ফুলতলা ডুমুরিয়া একটি অবহেলিত অনুন্নত এলাকা। এখানকার জনগোষ্ঠীর ৪২% সনাতন ধর্মাবলম্বী মানুষ। তারা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৮২% ভোট দিয়েছেন এবং তার মধ্যে ৭৮% ভোট ধানের শীষের পক্ষে দিয়েছে। এই অঞ্চলের মানুষ এত অল্প সময়ে আমাকে তাদের এলাকার সন্তান হিসেবে গ্রহণ করেছেন এবং সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের প্রধান সমস্যা জলবদ্ধতা। তারা বছরের ৮ মাস পানিবন্দী হয়ে জীবনযাপন করে। এই জলবদ্ধতা দূর করার দাবি পূরণ করার লক্ষ্যে তারা আমাকে ভোট দিয়েছেন। এই অঞ্চলের নদী তার নাব্যতা হারিয়েছে, খাল ভরাট হয়ে গেছে,
ডুমুরিয়ায় বিল ডাকাতিয়া একটি বিরাট সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা বিগত দিনে অনেক কথা বলেছি, কিন্তু এখনও এর কোনো সমাধান হয়নি। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এটা কোনো কিছু করে দেয়নি। তো আমরা চাই মাননীয় সরকার, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী যেন তাড়াতাড়ি আমাদের এই ডুমুরিয়ার বিল ডাকাতিয়ার সমাধান করেন। মাননীয় স্পিকার, এই জনপদের জনগোষ্ঠীর 42% সনাতন ধর্মাবলম্বী, তারা সার্বক্ষণিক নিরাপত্তাহীনতা ভোগে। 18টি ইউনিয়ন নিয়ে এই আসনটি, এর 14টি ইউনিয়ন ডুমুরিয়া, যেটা একটি বিশ্বস্ত এলাকা, এক পাশ থেকে আরেক পাশে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা গাড়িতে যেতে লাগে। এই এলাকায় আমাদের পুলিশ আছে, কিন্তু তাদের কাছে কোনো ট্রান্সপোর্ট নাই। তো আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি যে এই এলাকায় ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে, যাতে সেখানে আইন শৃঙ্খলার কোনো অসুবিধা না হয়। এছাড়া এলাকায় মাদক ও জুয়ার প্রভাব বেড়ে গিয়েছে, এ বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের চরম অবহেলায় এই এলাকার অবকাঠামো আজ প্রায় ধ্বংস। ডুমুরিয়া ফুলতলায় বিভিন্ন ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। আমি রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। খুলনা সাতক্ষীরা একটি মহাসড়ক আছে, এই সড়কটি 2 লেনের এবং এটা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা পর্যন্ত যায়, কিন্তু সেখানে এত খারাপ রাস্তা যে যেখানে কোনো গাড়ি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। আমার এলাকার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য একটি বিশেষ বরাদ্দ প্রয়োজন। আমি ইতিমধ্যে আমার 2টি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও মডেল মন্দির স্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া মসজিদ ও মন্দিরগুলোর উন্নয়নের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচনের আগে, সেটা আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের এই সময়ের মধ্যে পূর্ণ করব। মাননীয় স্পিকার, ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্ট করার জন্য আবেদন করছি। এছাড়া ফুলতলায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা প্রয়োজন। মাননীয় স্পিকার, খুলনার মেধাবী তরুণদের জন্য ডুমুরিয়া এবং ফুলতলায় আধুনিক একটি আইটি পার্ক ও কারিগরি শিক্ষা কেন্দ্র ও মিনি স্টেডিয়াম গড়ে তোলার আমাদের অন্যতম লক্ষ্য। আমি আশা করি সরকারের আগামী বাজেটে আমার এলাকায় এই বৈদ্যুতিক দাবিগুলো প্রতিষ্ঠিত করবে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে অঙ্গীকার করেছি, আমার এলাকায় দলমত নির্বিশেষে কোনো সাধারণ মানুষকে হয়রানি সহ্য করা হবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুষ্কৃতিকারী আমার এলাকায় ডুমুরিয়া ফুলতলায় মাটিতে ঠাঁই পাবে না। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সে সময় আমি খুলনাতে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাঠ বানিয়েছিলাম, খুলনা এবং বগুড়ায়। বিগত সরকার সেই মাঠ দুটো ধ্বংস করে দিয়েছে। মাননীয় স্পিকার, বিগত দিনে মাঠের স্টেডিয়াম থেকে চেয়ারগুলো পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কোরবোর্ড লাগিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, সেই স্কোরবোর্ডটাও খুলে নিয়ে গিয়েছে। আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করব যে উনি যেন এই স্কোরবোর্ডটা এবং মাঠটা যদি আবার সংস্কার করে দেয়, তাহলে আগামীতে ইনশাল্লাহ আমরা খুলনাতে আবার ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারবে এবং আমাদের খুলনার জনগণ দেখতে পাবে। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে আজ নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সরকার হবে জনগণের সেবক, শাসক নয়। আপনার মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই সংসদে এসে কথা বলার একটা সুযোগ পাচ্ছি। 2024 সালের 17 জুলাই যেদিন আমাকে গ্রেফতার করা হলো, আবু সাইদ তার আগের দিনে শহীদ হয়েছেন। আবু সাইদের মা কান্না করে বলেছিলেন যে আমার বেটা মাল্লু কেন। এই ভাষাটা একেবারে আমার নিজের মায়ের ভাষা। আমি রংপুরের সন্তান। রংপুরের ভাষায় আবু সাইদের মা যখন এই কথাটা বলেছিলেন, তখন এই বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা, তারা সকলে রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষ তারা শহীদ হলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন। অনেকে এখনও আছেন যারা হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন বিভৎস একটা সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানি যে এখানে বিএনপির যারা বন্ধুরা আছেন,
যারা জামাতের আছেন, আর আমরা নবগঠিত এনসিপি, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিরেকে বাংলাদেশের এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নেই যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজপথে তারা নেমে আসে নাই। এই সংসদটা সেই দিক দিয়ে একটা ঐক্যবদ্ধতার প্রতীক, যে এই সংসদ ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ পক্ষের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে রাষ্ট্রপতির বক্তব্য হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পনী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না, তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার, তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষেরা আমরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশাপাশি আমার যেসব ভাইয়েরা, আমার যেসব বোনেরা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজবন্দী হয়েছিলেন, আমি তাদেরকে বিশেষ করে স্মরণ করতে চাই। শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য অপর্যাপ্ত হলেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু যারা রাজবন্দী হয়েছিলেন তাদের যে দুঃখ এবং দুর্দশা, কষ্ট, সেই বিষয়গুলোকে একেবারেই অ্যাড্রেস করা হয় নাই। এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জুলাই অভ্যুত্থানের জন্য আলাদা করে একটা অধিদপ্তর করা হয়েছে। আমি তাদের কাছে আহ্বান রাখবো, সেই 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা রাজবন্দী হয়েছিলেন তাদেরকেও যেন একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবার এর নির্বাচনে আমার আসনের যারা ভোটার আছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবই, তারা আমাকে এই সংসদে পাঠিয়েছেন। তাদের বাইরে গিয়ে আমি সকলের পক্ষ থেকে বাংলাদেশের যেসব মানুষেরা যারা প্রবাসে অবস্থান করছেন, প্রবাসে থেকে এবারে তারা প্রথমবারের মতো ভোট দানে তারা অংশগ্রহণ করতে পেরেছেন, আমাদের সেসব প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থেকে 24-এর অভ্যুত্থানে তারা সমর্থন দিয়েছিলেন এবং আমাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসেছেন, সেই সব প্রবাসী ভাইরা যারা কষ্টে আছেন কিন্তু দেশের প্রতি তাদের যে টান, তার প্রতি একটা সম্মান আমরা এই সংসদ থেকে জানাতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পলিসি নির্ভর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। আমাদের এখানে এতগুলো অধ্যাদেশ পাশ হয়ে গেল, আমরা কিন্তু সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই নাই। আমরা মনে করি আমাদের এই সংসদ, যে সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সে সময়টাতে জনগণের পক্ষে কিভাবে আইন নির্মাণ করা সম্ভব সেই বিষয়গুলোতে আমরা যেন পর্যাপ্ত সময় পাই। ভবিষ্যতে যেন আমরা এই পার্লামেন্টকে আইন প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা জায়গা হিসেবে পেতে পারি, সেজন্য আপনার মাধ্যমে সকল সদস্য যারা আছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলেরই একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেজন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো, সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারত, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো, মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে হাসপাতালে সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষেরা আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেরকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছি, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় সামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার, আমরা এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, রিজিওনাল বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার,
আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে মাননীয় স্পিকার। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে, আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই ৭১-এ ২৪-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। যে আপনার সময় আরো ৩ মিনিট বাড়ানো হলো, ৩ মিনিট। মাননীয় Thank স্পিকার you. আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের আবহ থাকবে, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, যে বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করা হবে। সেই বাংলাদেশটা আমরা যদি অতীতের দিকে একটু তাকিয়ে দেখি মাননীয় স্পিকার, সেই বাংলাদেশটা আমরা পাই নাই। সেই বাংলাদেশটাকে করায়ত্ত করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের উপরে যে জুলুম এবং শোষণ তারা চালিয়ে গিয়েছিল, সে সময়টাতে আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা সংস্কারের কথা বলেছিলাম মাননীয় স্পিকার। এই যে এখানে আমরা যারা আছি সকলে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো, প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না। সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। সেই সংস্কারের প্রস্তাবনাগুলো এখন কতটা আধারে পড়ে গেছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো সেগুলো নিয়ে এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা এখানে আছি আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাস্তবতাও নেই। সবার ওকে যেটা কর্তব্য মাননীয় স্পিকার, এতগুলো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এত শহীদের রক্ত আমাদের এই সংসদে আসার পেছনে বয়ে গেছে মাননীয় স্পিকার। আমরা সকল মানুষদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা এটাই যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা যদি সুন্দর করে সামনের দিকে পরিচালিত করতে চাই, অবশ্যই রাষ্ট্র কাঠামোর যে ঘুণে ধরা ব্যবস্থা সেটাকে সংস্কার করে গণভোটের যে রায় সেটাকে বাস্তবায়ন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের অসংখ্য সমস্যা। আমি যে অঞ্চল থেকে এসেছি, আমার কাউনিয়া এবং পীরগাছা, তিস্তা নদীর অববাহিকায় আমার আসন। তিস্তা নদী আমাদের উত্তরাঞ্চলের লাইফলাইন হওয়ার কথা ছিল, কিন্তু শুকনো মৌসুমে আপনি সেখানে পানি পাবেন না। আমরা দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা আলোর মুখ দেখে নাই। এই ক্ষেত্রে একটা কথা বলতে হয় মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের স্বার্থে যে কোনো প্রকল্প যেগুলোতে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বাস্তবায়ন না করার জন্য সেই সময়গুলোতে আমরা সরকারি দল বিরোধী দল আমরা দেখব না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা সহ সকল পরিকল্পনা বাস্তবায়ন করে বিদেশি প্রভুত্বকে অস্বীকার করে আমাদের শহীদেরা যেমন করে তখন স্লোগান ধরেছিল দিল্লি না ঢাকা, সেই স্লোগানের বাস্তবতা আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা হবে। গণভোট বাস্তবায়ন হবে এই আশা করে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জয়পুরহাট ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল বারী। মাননীয় সদস্য জনাব আব্দুল বারী, জয়পুরহাট ২ আসন থেকে নির্বাচিত। আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য রাখার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক
আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং এদেশের পরিচালনার দায়িত্ব যখন তার উপরে পড়ে, তিনি তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশকে বিশ্বে একটি মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করেছেন। এখানে যতগুলো বিষয় আজকেও অর্থনৈতিক ক্ষেত্রে, কাঠামোগত ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই তার অবদান এখানে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, বিস্তারিত বলার সুযোগ নেই, সময় একেবারে কম। আমি গভীর শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মা, আমাদের মা, প্রয়াত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এদেশে গণতন্ত্র এনেছিলেন এবং আজকের যে সংশোধিত পদ্ধতি সরকার, সেই সরকার কায়েম করেছিলেন। তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, মেয়েদের লেখাপড়া ফ্রি থেকে শুরু করে, কৃষকের ঋণ মাফ থেকে শুরু করে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। আমার সুযোগ হয়েছিল মাননীয় স্পিকার তার অধীনে, তার অফিসে চাকরি করার, এবং আরও সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1980 সালে অনেক কম বয়সে আমি বিএনপির একজন সাধারণ সদস্য হই এবং একটি দায়িত্ব পালন করি তখন। কিন্তু মাননীয় স্পিকার, রাজনীতিতে আসা হয় নাই, সরকারি চাকরি করেছি, কিন্তু রাজনীতি মাননীয় স্পিকার আমার পিছু ছাড়ে নাই। এটি আপনি নিজে মাননীয় স্পিকার ব্যক্তিগতভাবে জানেন। আজকে মাননীয় স্পিকার, আমার সুযোগ হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ নেতা জনাব তারেক রহমানের কারণে, তারেক রহমানের সাথে কাজ করার, ওনার মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসাবে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আরও কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে নমিনেশন দিয়েছেন এবং নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এলাকাবাসী, নির্বাচন এলাকা 35, কালাই, খেতলাল, আক্কিলপুর বাসীর প্রতি, সেখানকার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি, ভোটারদের প্রতি, যারা বলা যায় চাকরির কারণে দীর্ঘ সময় এলাকায় স্বাভাবিকভাবেই থাকা হয় নাই, একটা অপরিচিত মুখকে আস্থা রেখে বিশ্বাস করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। মাননীয় স্পিকার, আমি যখন সংসদ হিসেবে শপথ নেই, মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেই, আমার দৃষ্টি ছিল কালাই, খেতলাল, আক্কেলপুরের সেই ভগ্ন গ্রামগুলোর প্রতি, সেখানকার মানুষের প্রতি, সেখানকার মানুষের ভাবলেশীন মানুষ, যার স্বাধীন দেশে আইনের প্রোটেকশন পাওয়ার অধিকার সীমিত, যার স্বাভাবিক জীবনযাপন এবং খাদ্য, বস্ত্র বা তার চিকিৎসা সুবিধা একেবারেই সীমিত। মাননীয় স্পিকার, আজকে মাত্র 2 মাস কয়েকদিন সরকারের বয়স, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং ওনার আন্তরিকতায় আজকে দেশের সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে যে এদেশ আবার একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আসবে, মানুষ সম্মান নিয়ে বেঁচে থাকবে, সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং সাধারণ মানুষগুলোকে তাদের যে জীবনের মিনিমাম রিকোয়ারমেন্ট এইটুকু তারা পাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমার এলাকার মানুষ কৃষক, এখানে একটি বড় সমস্যা, আলু আবাদ হয়, আলুর দাম পাওয়া যায় না।
মাননীয় প্রধানমন্ত্রী শোনার সাথে সাথেই এখানে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আছেন এবং মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে সাথে সাথে উনি এটি কনভে করেন এবং তারা ইতিমধ্যেই যাতে আলু চাষিরা তাদের মূল্য পায় সেই ব্যবস্থা ওনারা গ্রহণ করছেন। ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি কৃষিকাজ করেছেন, খাল খনন যেটি ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র মাননীয় সদস্য, আপনার সময় আরো 4 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার মহোদয়ের নির্বাচনী এলাকায় আমার কাজ করার সুযোগ হয়েছে, এজন্য সময় বাড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। না না মাননীয় সদস্য, এই জন্য বাড়ানো না, আসলে 2-2 4 হয়, 3 আর 1-এও কিন্তু 4 হয়। থ্যাংক ইউ। সো আমি সেভাবেই যাচ্ছি। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে তারা মাসের শেষে তাদের একটা আয় আসে, আমি মনে করি এই যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো থেকে তারা লাভবান হবেন। ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের প্রধান, তাদেরকে অর্থ প্রদান, এরপরে খাল খনন, বৃক্ষরোপণ সহ যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, ইতিমধ্যে কৃষকদের 10,000 টাকা ঋণ মওকুফ করা হয়েছে। প্রত্যেকটি কাজে কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য উপকার আসবে এবং নিম্ন আয়ের মানুষগুলো তাদের জীবনের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো পাবে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। ইতিমধ্যেই আমি আবেদন দিয়েছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এটি গ্রহণ করেছেন। প্রায় প্রতিটি বৃহত্তর জেলায়, আমার বাড়ি বৃহত্তর বগুড়া জেলায়, প্রতিটি জেলায় 2টি করে মেডিকেল কলেজ হসপিটাল আছে। আমাদের বগুড়া একটি আছে, আমার জয়পুরহাটে একটি আছে। এখানে নতুন করে অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই। এর মধ্যে এখানে করা সম্ভব হবে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটি গ্রহণ করেছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য অনেক জমি লাগে। এখানে জয়পুরহাটে একটি জায়গা আছে, সিমেন্ট ফ্যাক্টরি ছিল, এখানে বিশাল এলাকা এখনও পতিত আছে। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। বিদেশে কর্মসংস্থান, আমাদের কৃষি প্রধান এলাকা, ইতিমধ্যেই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় যাতে আমার এলাকা থেকে বিদেশে লোকজনকে পাঠানো যায় ভাষা শিক্ষা দিয়ে বা বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে, সেভাবে উনি কর্মসূচি গ্রহণ করেছেন, ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে 2টি বিল আছে মাননীয় স্পিকার, বড় বড় বিল, একটা আশরাঙ্গা এবং একটা নান্দাইল। আশরাঙ্গা বিল, এখানে এই 2টি বিলেই এখানে পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব এবং এই জন্য আমি মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ওনাদেরকে অনুরোধ করব এই জায়গাগুলোতে যেন পর্যটন এলাকা গড়ে তোলার ব্যাপারে ওনারা আন্তরিক হন। ইতিমধ্যেই বগুড়ায় বিমানবন্দর এক্সটেনশনের জন্য ওনারা কর্মসূচি গ্রহণ করেছেন, এজন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। কারণ বগুড়া বিমানবন্দর হলেই সাথে সাথে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এই এলাকাগুলোই শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং ঢাকা থেকে লোকজন যাবে এবং এলাকাটা উন্নত হবে। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলে শেষ করব, সময় সংক্ষিপ্ত। সংবিধান অনুযায়ী দেশ চলছে, আমরা শপথ নিয়েছি এবং আমি মনে করি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সংবিধানের ভিতরেই মাননীয় স্পিকার আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, সেই সনদ বাস্তবায়নের করা সম্ভব। এখানে সুনির্দিষ্টভাবে কতগুলো আছে যে বিষয়টা নিয়ে আমার মনে হয় বিতর্কের কোনো সুযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মাননীয় বিরোধী দলের সদস্যদের সকল প্রস্তাবেই উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে কাজ করার যে নিদর্শন দেখে যাচ্ছেন, এটি মাননীয় স্পিকার সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অনেক জায়গাতেই বিরল। এজন্য মাননীয় বিরোধী দল। জি ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। জনাব মাসুম মুস্তফা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 24 তারিখে আমার প্রাণ নাশের জন্য যে আক্রমণ হয়েছিল সেই সম্পর্কে আপনি অবগত আছেন। ওই দিন যদি এই সন্ত্রাসীদের মিশন সফল হতো তাহলে হয়তো আজকে এখানে কথা বলার সুযোগ হতো না। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আপনি নিন্দা জানিয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সভাপতি মাননীয় এমপি ডক্টর আনোয়ার হোসেন সাহেব, জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মাননীয় এমপি রফিক হোসেন হেলালজি সাহেব নিন্দা জানিয়েছেন, আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। এজন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপর বক্তব্য দিতে হচ্ছে, আপনার ডান পাশে বাম পাশে আমরা যারা আছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। জনগণ কোন ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দূষরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরকে ভোট দেয় নাই। মাননীয় স্পিকার, যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়, চুপ্পু সাহেবকে যদি আমরা ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি আমি বিশ্বাস করি, যদি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, আমি বিশ্বাস করি তিনি এই চুপ্পু সাহেবকে এই সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না। মাননীয় স্পিকার, আজকে এই আপনার সন্ত্রাসীদের দূষর, ফ্যাসিজমের দূষর প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তার সঙ্গে বিএনপি আপসহীন নেত্রীর দল আজকে আপোষকামী দলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে সংবিধানের সেই 72-এর সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ এদেশের আপসহীন নেত্রী তিনি বলেছিলেন যে 72-এর সংবিধান জনগণের সরকার যেদিন কায়েম হবে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন যে 72-এর সংবিধান 71-এর পরাজয়ের দলিল, কিন্তু দেশের মানুষ মনে করে 72-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে জুলাই সনদের প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে দেশের মানুষ মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেত্রীকে যেমন ভালোবাসি, ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ভালোবাসি। আমরা চাই তিনি তার দেশ পরিচালনায় সফল হন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদী গোষ্ঠীর একটি ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে কাজ করছে। তারা ওনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। দেশের 71% জনগণ যে ভোট দিয়েছেন গণভোটে, সেই 71% জনগণের বিরুদ্ধে ওনাকে দাঁড় করানোর জন্য ষড়যন্ত্র চলছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সিপাহী জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে আধিপত্যবাদী গোষ্ঠীর ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে সেই গণভোটের পক্ষে এসে তিনি দাঁড়াবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের এই পার্লামেন্টে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল বলে আমাদের ন্যাশনাল ক্রাইসিসকে সমাধান করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ঐক্যবদ্ধভাবে। আমরা দেখেছি এই কমিটি গঠনের পরপরেই
ধন- ধন- ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার বক্তব্য তো সমাপ্ত হয়েছে। আচ্ছা, জি, একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আপনাকে আর 2 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। 2 মিনিটস। মাননীয় স্পিকার, আমি আপনার এলাকার কথাও বলতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় আগে আমার পূর্বধলায় পৌরসভা ছিল, ফ্যাসিস্ট আমলে সেই পৌরসভাকে বাতিল করা হয়েছে। আমি এই পৌরসভা আবার পুনঃপ্রতিষ্ঠা চাই। মাননীয় স্পিকার, পূর্বধলায় পূর্ব নেত্রকোনার প্রবেশদ্বার হচ্ছে শ্যামগঞ্জ। এই শ্যামগঞ্জে আমি একটি বাইপাস চাই। মাননীয় স্পিকার, আপনিও এর জন্য ডিও লেটার দিয়েছেন। আমি আশা করি সেই বাইপাস কায়েম হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার টোটাল গ্রামীণ রাস্তার প্রায় 90% কাঁচা। এই রাস্তাগুলোর পাকাকরণের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় নেত্রকোনা থেকে জারিয়া পর্যন্ত একটি আন্তনগর ট্রেনের দাবি করছি। মাননীয় স্পিকার, এবার আমি আপনার এলাকার কথা বলতে চাই। আমাদের দেউডুকুর সেতু, এই দেউডুকুর সেতুর ওই পারে আপনি, এই পারে আমি, মাঝখানে কংস নদী। মাননীয় স্পিকার, এই কংস নদীর দাবি ব্রিজ বহুদিনের প্রত্যাশা। আশা করি আপনার মাধ্যমে এই কংস নদী বা কষ্ট নদী ব্রিজ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি চাই আপনার মাধ্যমে জারিয়া থেকে দুর্গাপুর হয়ে কলমাপান্তা পর্যন্ত রেল লাইন এক্সটেনশন হবে। মাননীয় স্পিকার, এই জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার এলাকায় সমস্বরী নদীর যে বালি, সেই বালি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, সেই বালি উত্তোলনের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং আমাদের দেশের ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, তাই জন্য সেই বালি উত্তোলনের জন্য, সেই সহযোগিতার জন্য আপনার মাধ্যমে সহযোগিতা চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনার মাধ্যমে আমাদের সংসদের নেতা ধন্যবাদ মাননীয় সদস্য। একটু ধৈর্য ধরেন প্লিজ। জি, মাননীয় চিফ হুইপ দাঁড়িয়েছেন। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য তার বক্তৃতার মধ্যে এক জায়গায় বলেছেন শুভঙ্করের ফাঁকি জুলাই সনদের ব্যাপার নিয়ে। আপনি দয়া করে এটা এক্সপান্স করবেন, নতুবা এটা বিতর্কের সৃষ্টি হবে কেন? কারণ আমরা বলছি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি দেখলেন কোথায়? আমরা এটা বাস্তবায়ন করবো না, আমরা বলছি করব। তা সেখানে তো শুভঙ্করের ফাঁকি কোনো সুযোগ নেই। আমরা শুভঙ্করের ফাঁকি দিতেও চাই না। আর ওখানে লেখাই আছে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সেখানেই তারাই বাস্তবায়ন করবে। আচ্ছা, সেইটা কোথায় কোথায় ফাঁকি আপনারা বললেন। আমরা বলছি সংবিধান সংশোধন হবে, সেই ক্ষেত্রে আমরা ওনাদের আহ্বান করছি যে আমরা ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা ঐক্যবদ্ধভাবে এই উদ্ভূত পরিস্থিতি তেল এবং গ্যাসে হয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করছি। একই পদ্ধতিতে আমরা জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, তাতেও আমরা ওনাদের সহযোগিতায় আমরা সহযোগিতা প্রস্তুত। এবং আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গণতন্ত্রকে সামনে নিয়ে যেতে, ঐক্যবদ্ধভাবে এই দেশটার গণতন্ত্র বিল্ড আপ করতে, ঐক্যবদ্ধভাবে এই দেশের যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব করেছে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে সেটা বাস্তবায়ন করতে। কাজে এখানে শুভঙ্করের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এক্সপান্স করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জামালপুর কত ওনার? জামালপুর 5। একটু ধৈর্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য যিনি নেত্রকোনা থেকে নির্বাচিত, উনি গতকালকেও জাতীয় সংসদে দাঁড়িয়ে ওনার উপর হামলার একটি অভিযোগ করেছেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার বরাত দিয়ে সেটি নিন্দা জানানো হয়েছে এবং এই সংসদেই বলা হয়েছে যেটার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। সংসদ সদস্যের নিরাপত্তা এটা আমাদের সকলের দাবি। আমরা দুঃখজনকভাবে জানতে পেরেছি উনি যে মামলাটি দায়ের করেছেন সেই মামলায় আমাদের ওই আসনে বিএনপি থেকে যিনি মনোনীত প্রার্থী ছিলেন তাকে মামলার আসামি করা হয়েছে, যিনি ওই দিন ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন, সেই এলাকায় ছিলেন না। সেই মামলাতে আরেকজন আসামি করা হয়েছে যিনি ঘটনার সময় জেলখানায় অবস্থান করছিলেন
একজন সংসদ সদস্য যদি জেলে থাকা অবস্থায় একজন কর্মীকে বা নেতাকে তার মামলার আসামি করে, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, এটি যত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সেই সাথে প্রসঙ্গক্রমে একটি বিষয় আমি বলতে চাই। না, ধন্যবাদ। আমি আধা সেকেন্ড, 1 মিনিট শেষ করে দিব। এখানে বারবার 71% ভোটের কথা বলা হয়েছে। 71% ভোট কি আসলে বিরোধী দলের একার ভোট? মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, মাইকটা বন্ধ করে দেন। হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসেন, দয়া করে বসুন প্লিজ। মাননীয় সদস্য, মেহেরবানি করে বসুন। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। কি বলবো আর, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর উপজেলার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই সংসদে উপস্থিত সকলের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছি। এই পুনর্গঠনের প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতিতে বহু আগেই তৈরি হয়েছিল, কিন্তু কোনো একটা রাজনৈতিক প্রশ্ন, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেই অভিজ্ঞতা মধ্য দিয়েই সেই প্রশ্নটা দিনে দিনে গুরুত্ব লাভ করতে থাকে। বাংলাদেশে বেশ কয়েকবার আমরা রাজনৈতিক সংকট দেখেছি, কিন্তু 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পর থেকে যে সরকার ক্ষমতায় এসেছিল, 2011 সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশের রাজনীতিতে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দুর্লভ ঐক্য 1996 সালে তৈরি হয়েছিল নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করে দেয় এবং সেখান থেকেই বলা চলে বাংলাদেশে একটি নতুন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সূত্রপাত ঘটে এবং সেই অভিসন্ধি পরিষ্কারভাবে পরবর্তী প্রতিটি সময়ের মধ্যেই আমরা দেখতে পাই যে দিনে দিনে শক্তিশালী হয়েছিল এবং শেষ পর্যন্ত নির্বাচন ছাড়া, জনগণের সম্মতি ছাড়া এই দেশে একটা জবরদস্তি, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তার চূড়ান্ত রূপ নিয়েছিল। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যত অগ্রসর হয়েছে ততই এই দেশে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি তার গুরুত্ব তৈরি করেছে এবং জনগণের মধ্যে সেটা একটা ব্যাপক প্রভাব বিস্তারকারী রাজনৈতিক এবং কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। রাজনীতি শাস্ত্রে একটা কথা আছে, when idea grips the society it becomes a material force। যখন একটা চিন্তা সমগ্র মানুষকে আচ্ছন্ন করে তখন সেটা বাস্তব শক্তিতে পরিণত হয়, রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজকে বাংলাদেশে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পেরেছেন এবং সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে দলকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত করেছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের এই জাতীয় পুনর্গঠনের প্রশ্নটিকে উপলব্ধি কেবল করেননি, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতি পদে পদে তার যে ভূমিকা রাখা সেটা রেখেছেন। অবশ্যই এই যে
বাস্তবতার প্রয়োজন অনুযায়ী রাজনীতিকে পুনঃসজ্জিত করার যে ধারাবাহিকতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, যিনি তার ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে জীবন্ত অবস্থাতেই শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন, তার ধারাবাহিকতা আছে। তারাও তাদের কালে এই ভূমিকা রেখেছেন। কিন্তু বাংলাদেশে বলা চলে এই যে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি 14 সালের সম্পূর্ণ একটা নির্বাচনের আগেই যারা 153টি আসন নির্বাচিত ঘোষণা করেছিল, এরকম অভূতপূর্ব একটি অবস্থা তৈরি হয়েছিল। তারপরে এই প্রশ্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এই দেশে পরিবর্তনের জন্য ভিশন 2030, যেখানে সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন ইঙ্গিত করেছিলেন। কিন্তু আমরা দেখেছি তার পরবর্তীকালে বাস্তবতা যে অনুযায়ী এগিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী সেই বাস্তবতাকে উপলব্ধি করেই প্রয়োজনীয় পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করার জায়গাগুলোকে আমাদের সামনে হাজির করেছেন। তার ধারাবাহিকতাতেই এটা বলবো যে দলের পক্ষ থেকে তারা 27 দফা দিয়েছিলেন 2022 সালের 19শে ডিসেম্বর, এবং আমরা গণসংহতি আন্দোলন এবং আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা যারা 14 দফা কর্মসূচি নিয়েছিলাম, আমরা যখন যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম আরও 39টি দল মিলে, আমরা তখন 31 দফা প্রণয়ন করেছি। সেটা ছিল পরিস্থিতির প্রয়োজনীয়তার জায়গা থেকে আরও এক ধাপ অগ্রসর অবস্থা। সেই লড়াই আমরা দেখেছি কিভাবে তৈরি হয়েছে। গুম, খুন, মামলা, হামলা, বিরোধী দলের সকল দল যারা লড়াই করেছেন, কিভাবে হত্যা, নির্যাতন মুখোমুখি হয়ে এই সময়কাল পাড়ি দিয়েছেন, কিভাবে সংগ্রামে স্যাবোটাজ করে এক একটি আন্দোলনকে ধ্বংস করা হয়েছে। সেই সব পর্ব পাড়ি দিয়েই এই রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি মানুষের সামনে এসেছে। এর আগের বক্তব্য আমরা বলার চেষ্টা করেছি যে এই যে জমিন পাটাতন, এই পাটাতন তৈরি হয়েছে বাংলাদেশের সকল মানুষের মধ্যে, যে এই রাষ্ট্র ব্যবস্থা না বদল ঘটলে বাংলাদেশ এগোতে পারবে না। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়েছি, যে ক্রস রোডে বাংলাদেশ এগোবে না স্থবিরতার দিকে যাবে, এটা নির্ভর করছে জাতীয় পুনর্গঠনের উপরে, যে জাতীয় পুনর্গঠন রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক। ফ্যাসিবাদ এই সব ক্ষেত্রেই বাংলাদেশকে স্থবির, এমনকি একটা বিপর্যয় অবস্থা সৃষ্টি করার জায়গায় নিয়ে গিয়েছিল। সেই জায়গার লক্ষ্যে দাঁড়িয়েই যদিও তারা আমি নির্বাচন করে সাময়িক সাফল্যে উৎফুল্ল ছিল, কিন্তু মানুষের মধ্যে তাদের ক্ষোভ কেবল দানাই বেঁধেছে, যে ক্ষোভের উদ্গীরণ আমরা দেখেছি। জি, আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, ধন্যবাদ। তো এই ধারাবাহিকতাই জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। অবশ্যই প্রত্যেকটি আন্দোলনেই নেতৃত্ব থাকে, এবং সেই নেতৃত্ব যখন মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে, তখন সেই নেতৃত্ব সফল হয়। আমাদের ছাত্ররা সামনে এসেছিল, কিন্তু সেই আন্দোলনকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোই সমর্থন জানিয়েছে। আমি পরিষ্কার করে এখানে বলতে চাই, ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন, এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। হ্যাঁ, একটা সময় এসে যখন ফ্যাসিবাদীরা বলল যে এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষ্য দিতে পারি, বিএনপি মহাসচিবের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে করে ফ্যাসিবাদীরা পুরনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত তারা গিয়েছে, রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে। এবং শহীদের সংখ্যা নিয়ে এই বিতর্ক খুবই অনাকাঙ্ক্ষিত।
এটা মাঝখানে বলে রাখলাম। শহীদের প্রত্যেকটি সংখ্যা কেবল তারা সংখ্যা নয়, এক একটি মানুষ, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। সেই স্বপ্নের জায়গাগুলোকে আমরা যাতে সংরক্ষণ করি এবং তাদের মর্যাদা দেই, রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করি। আমি একটু দ্রুত করব। এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাকে আরও বেশি গভীর মানুষের আকাঙ্ক্ষায় পরিণত করেছিল। এবং তার রূপ হিসেবে আমরা সবাই মিলে এই প্রস্তাব দিয়েছিলাম, এই কথা আবারও বলতে রেকর্ডের জন্য প্রস্তাব দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এই যে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করা। ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তার ইতিহাসটা এখানে রেকর্ড থাকা দরকার ছিল, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে, যেহেতু তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, অনেক কথা বলেছেন। আমি দুটো বিষয় তুলব। এক নম্বর বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য তৈরি করা। এবং যখন প্রথম দিকে আলোচনা শুরু হলো এবং প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ৭০ অনুচ্ছেদ সংবিধানে বদল হবে কিনা, তখন যখন আলোচনা ঠিক হলো, সেই দিনই ঠিক হয়েছিল দ্বিমত থাকলে কি সমাধান হবে। এবং সেই দিন বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, কারণ রাজনৈতিক দলগুলো বলছিল দুটি এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট, অর্থ বিল, এই দুটো এক্সেপশন রেখে ৭০ অনুচ্ছেদ করা। বিএনপি সহ আরও কয়েকটি দল বলেছিল আরও দুটো জিনিস যুক্ত করা দরকার, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি, সংবিধান সংশোধন। তখন প্রশ্ন এসেছিল যে এখানে সমাধানের পদ্ধতি হবে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে এবং দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন, যে দল বিজয়ী হবেন তাদের চিন্তা তারা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেটাই জুলাই জাতীয় সনদে লেখা হয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান, ইট শুড বি রেকর্ডেড। নাম্বার টু, জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহই আমরা স্বাক্ষর করেছি। প্রশ্ন ছিল সবাই যাবেন এবং যে দল বিজয়ী হবে তারা তাদের মতো করে করবেন। তারপরে আসলো বাস্তবায়নের প্রশ্ন। বাস্তবায়নের প্রশ্নে এসে, হ্যাঁ এটা ঠিক, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 28শে জুলাই 2023 সালে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা দাবি তুলেছিলাম, কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে আমরা যা বলেছি সেটাই বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বলেছিলাম যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত ছাড়া এই ট্রানজিশন এগোতে পারবে না। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আজকে ন্যূনতম জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল কিনা। আমরা দেখেছি বাস্তবায়ন প্রশ্নে যখন অনৈক্য, তখন ঐকমত্য কমিশন তাদের মতো করে কিন্তু একতরফা সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সকলের মধ্যে ঐকমত্য তৈরি করেনি। ফলে গণভোটে কে কিভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার অবস্থান কিন্তু প্রত্যেক দল নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ হয়তো আদেশ বাস্তবায়নের জন্য বলেছেন। এই বিতর্ক আমরা নিজের মধ্যে করেছি। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই জাতীয় সনদ আমাদের প্রত্যেকের দাবি আছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা অনেক উচ্চ, কিন্তু জুলাই জাতীয় সনদেও যতটুকু আছে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য যখন সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা দেয়, তখন সেটাও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জুলাই জাতীয় সনদ লিখিত আছে, এখানে কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার জায়গা নেই। রক্তে লেখা দলিল, এই সংসদ জুলাই জাতীয় সনদের রক্তের জন্য আবদ্ধ। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাননীয় চিফ হুইপ বলছেন আরো 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে প্লিজ। থ্যাংক ইউ। আমি 2 মাস ধরে তো কোনো কথা বলতে পারছি না। যে কথাটা বলতে চাই, রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন একটা অব্যাহত প্রক্রিয়া। সময়ের প্রয়োজনে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যবস্থার প্রয়োজনেই রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন আসে। বাংলাদেশ 54 বছরের অন্তত একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষভাবে গত 17 বছর আমরা দেখেছি দিনে দিনে ক্রনিক ক্যাপিটালিজম, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পোষ্য অর্থনীতি তৈরি হয়েছে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ লুট করে নিজেদের ব্যক্তিগত পকেটে ঢোকানো আর বিদেশে পাচার করার জায়গা তৈরি হয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থা যদি বহাল থাকে তাহলে বাংলাদেশ এগোতে পারবে না, এবং এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকেই তার সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে। আমরা পরিষ্কারভাবে সে কারণে মনে করি অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রশ্ন এই যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং 31 দফা এবং তার পরবর্তীতে জুলাইয়ের এই যে প্রশ্ন, এবং আমরা যদি দেখি আমাদের যুগপৎ জোট এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার,
বাংলাদেশে একটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম কথা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতকে এমনভাবে আনা হয়েছে যাতে আমাদের দেশের মানুষ আগে স্বস্তিতে থাকে। দ্বিতীয় কথা, মানুষের আয় যাতে বাড়ে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর একদিকে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দেশে আমরা দেখেছি এডিপি নেওয়া হয় কিন্তু এডিপি বাস্তবায়ন হয় না, অথবা প্রকল্প এমনভাবে নেওয়া হয় নানা রকম ইন্টারেস্ট গ্রুপ প্রকল্পের মধ্যে তাদের স্বার্থ চরিতার্থ করে। পুরো কাঠামোগত বদল আনা হচ্ছে, যে কাঠামোগত বদলে এই দেশে পাবলিক ইনভেস্টমেন্ট বাংলাদেশের যেমন জনগণের উপকারে আসবে, তেমনি একই সাথে তা বেসরকারি বিনিয়োগকেও চাঙ্গা করবে, উৎসাহিত করবে। এই অর্থনৈতিক নীতি দর্শনে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি দেবে, কিন্তু কেবল সেটা অর্থনীতির আকারেই বড় নয়, একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যারা গরিব মানুষ, তারা অন্তর্ভুক্ত হবেন এবং কেবল অন্তর্ভুক্ত নয়, নাগরিক মর্যাদায় বাঁচার মতো মর্যাদা নিয়ে থাকবেন। এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দৃষ্টান্ত আপনাদের সামনে হাজির করে বলবো যে কিভাবে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বিদ্যমান জ্বালানি সংকট চলছে আন্তর্জাতিক কারণে। আমরা এই সরকারকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে একটা ক্রাইসিস কিভাবে অপরচুনিটিতে পরিণত হতে পারে। অপরচুনিটিতে পরিণত করার জন্য, সংকটকে সুযোগে পরিণত করার জন্য ইতিমধ্যেই দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক, ব্যাপেক্সকে শক্তিশালী করে রিগ কিনে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস আছে, যা ইতিমধ্যেই নানাভাবে পুরনো। ধন্যবাদ মাননীয় সদস্য। একদম সর্বোচ্চ টাইম আপনাকে অ্যালোকেট করা হয়েছে অ্যামংস্ট অল দ্য মেম্বার্স। 1 মিনিট পাবেন। 1 মিনিট প্লিজ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফরমেশন। বাংলাদেশের এই ক্রাইসিসকে সম্পূর্ণভাবে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য রিনিউয়েবল এনার্জি, এই যে নবায়নযোগ্য জ্বালানিতে ট্রান্সফার করা, এইটা একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাকে জনগণের উপযোগী করে তোলার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আজকে আমাদের দিশাটাকে কিংবা ডিরেকশনটাকে ঠিক করে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই শেষ করব, মাদক, নারী নির্যাতন আমরা কিভাবে এখান থেকে নাই করে দেব, সেই জায়গাটা এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্যাসিস্টরা কিভাবে বেঁচে থাকে, ঘৃণা উৎপাদন করে, বিভাজন করে। আজকে অনেকেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ঘৃণা আর বিভক্তির, বিভাজনের রাজনীতির পুনরুৎপাদন করেন। আমরা দেখেছি এইখানে যত গণতান্ত্রিক কথা বলা হয়, সোশ্যাল মিডিয়াতে তার ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মাননীয় সদস্য মিস্টার মনিরুল ইসলাম চৌধুরী, কুড ইউ প্লিজ অ্যাড্রেস মি মিস্টার চৌধুরী। মাননীয় সদস্য, আপনি আমাকে অ্যাড্রেস করবেন প্লিজ, নট অন ইউর রাইট সাইড। ইউ আর ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দিস হাউস। আপনি আমাকে অ্যাড্রেস করবেন, ওদিকে না প্লিজ। পার্লামেন্ট নিউ মেম্বার শুড লার্ন ফ্রম ইউ। থ্যাংক ইউ। জি মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে গেল। আপনি এখন শুরু করেন দয়া করে। টাইম স্টার্ট নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান জাতীয় সংসদে আজকে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান মালিকের দরবারে অগুন্তি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, 95 বাগেরহাট 1, 3টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী। বিগত
বিশাল একটি সময় জুড়ে এ আসনে নেতৃত্ব দিয়েছেন বলা যায় না। এই আসনের বাইরের একটি শক্তি পরাজিত রাজ পরিবারের সদস্য যিনি এই আসনটিকে আঁকড়ে রেখেছিলেন। মাননীয় স্পিকার, যে মাটির সন্তান যে ওই মাটির ঘ্রাণ তার নাকে উপলব্ধি করতে পারে, ফলে বাইরে থেকে আসার কারণে ওই মাটির প্রতি যে কোনো টান সৃষ্টি হয় না, এটা মানুষের স্বভাবজাত একটি প্রক্রিয়া। সেই হিসাবে দীর্ঘ সময় ধরে এই বিশাল অঞ্চল 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। এই মানুষের পরে শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাই কায়েম ছিল। প্রত্যেক উপজেলায় সিন্ডিকেটের মতো দলীয় প্রভাবশালীদের দিয়ে এই 3টি আসনকে শাসন করা হয়েছে। এই আসনের 3টি উপজেলাকে শাসন করা হয়েছে। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে মহান সংসদে দাঁড়িয়ে মুক্ত বাতাসে এলাকার পক্ষে কথা বলতে পেরে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, এবং সাথে সাথে আমার নির্বাচনী এলাকা 95 বাগেরহাট 1 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীবাসীকে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে স্মরণ করি সেই সকল মানুষদেরকে যারা 47, 52, 69, 71, 90 এবং 24-এর গণ আন্দোলনে যারা ভূমিকা রেখে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা এবং তাদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে। মাননীয় স্পিকার, যেহেতু বাইরের থেকে এসে এখানে নেতৃত্ব দেয়া হয়েছে, সেজন্য এলাকার উন্নয়নের কথা খুব ব্যাখ্যা সহকারে বলার প্রয়োজন আছে বলে এই মহান জাতীয় সংসদে আমি মনে করি না। আভ্যন্তরীণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিধ্বস্ত। এই বিধ্বস্ত গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদেরকে শুরু করতে হবে, যেহেতু প্রায় 2.5টা যুগ আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। 2 নম্বরে ফকিরহাট, মোল্লাহাট এমন 2টি উপজেলা, যে উপজেলা দুটির উপর দিয়ে পদ্মা সেতু হয়ে বাংলাদেশের 2য় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় পৌঁছেছে। এই 2টি উপজেলার উপর দিয়ে এই মহাসড়কটি প্রবাহিত হয়েছে। সেই কারণে 3টি উপজেলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যে এই 3টি উপজেলার স্বাস্থ্য খাত এত বেশি নাজেহাল, যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি কয়েকবার 3টি উপজেলায় আমি পরিদর্শন করেছি, কিন্তু সেখানকার অবস্থা খুবই অমানবিক। স্টাফ নেই, নার্স নেই। আমি আজকে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই, দুর্ঘটনা কবলিত রোগীসহ মহাসড়কের পাশে অবস্থিত এই ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী উপজেলার 3টি স্বাস্থ্য কমপ্লেক্সকেই 100 শয্যায় উন্নীত করতে হবে। এ দাবি আমি জনগণের পক্ষ থেকে আমি মহান জাতীয় সংসদে পেশ করছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখান থেকে এই রোডে কাটাখালী নামক একটা জায়গা আছে, ফকিরহাট চৌরাস্তা নামক একটি জায়গা আছে, যেটা 4টি রোডের মোহনা একত্রিত হয়েছে। এই মোংলার সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষার জন্যে
প্রতিনিয়তই এখানে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়। অতএব ফুট ওভারব্রিজ কাটাখালীর মোড়ে ফকিরহাটের চৌরাস্তায় অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আজকে যে বিষয়ের পরে কথা বলছি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। 2 মিনিটস। মাননীয় স্পিকার, 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার জন্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অতএব আমি দাবি করছি যে কাটাখালীর মোড়ে এবং ফকিরহাটের চৌরাস্তায় এই দুটি জায়গায় ফুট ওভারব্রিজ এটা নির্মাণ করা খুবই জরুরি। আপনার অবগতির জন্যে, মহান জাতীয় সংসদে অবগতির জন্যে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, এই 3টি উপজেলায় হাজার হাজার টন সাদা মাছ চিংড়ি চাষ এবং লক্ষ লক্ষ টন কাঁচা তরকারি উৎপাদন হয়। আমি মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে দাবি করতে চাই, এখানে যদি একটি কৃষি গবেষণা কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটার সাবজেক্ট হবে মৎস্য চাষ, এই বিষয়ের পরে গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান যাতে ফকিরহাটে প্রতিষ্ঠিত হয়, সেই দাবি আজকে এই মহান সংসদে আমি আপনার সামনে পেশ করছি। যার ব্যাপারে ধন্যবাদ প্রস্তাব, যার কথার সাথে কাজের মিল নাই, সারা জীবনের আদর্শের সাথে বাক্যের মিল নাই, বক্তৃতা দেন নাই, বক্তৃতা পাঠ করেছেন মাত্র। এজন্য আমি দুঃখিত ধন্যবাদ দিতে না পারার জন্যে। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, 3 বারের সফল প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী যে কথাটি বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজকে এই কথার গুরুত্ব এবং ওয়েট আমার বন্ধুরা উপলব্ধি করতে পারছে কিনা, সাম্রাজ্যবাদের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে তাদের কথা কিভাবে যাচ্ছে, এই বিষয়টি তাদেরকে ভেবে দেখার জন্যে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আবার ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। ওনার কৃপায় আজকে আমি এইখানে দাঁড়ায় কথা বলছি। এইখানে দাঁড়ানোর বিগত 15 বছর এখানে দাঁড়াতে পারবো চিন্তাও করি নাই। আল্লাহর রহমত এখানে কথা বলতে পারছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। সেই সাথে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীনভাবে বিগত এই ফ্যাসিস্ট আমলে প্রতিকূলতার মাঝখানে আমাদের এই দলকে চালিয়ে নিয়ে গেছেন এবং আজকের এই জায়গায় আমাদেরকে নিয়ে আসতে পেরেছেন। আমি ওনাদের দুজনের রুহের মাগফিরাত কামনা করি। আমি সেই সাথে স্মরণ করছি আমাদের জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই আজকে আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ওনাকে আরও ধন্যবাদ জানাই আমাকে ওনার আস্থায় এনে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের প্রতিমন্ত্রী হিসাবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য। আমি বিনিয়োগ চিত্তে স্মরণ করি 1971 সনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমার মা বোনদের
শহীদ মা বোনদের এবং নির্যাতিত মা বোনদের, তাদেরই রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। সেই সাথে স্মরণ করি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সবার জন্য সবার রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ৩ গৌরীপুর উপজেলা নিয়ে। এটি একটি কৃষিপ্রধান এলাকা। এখানে প্রচুর আলু হয়, টমেটো হয়, অন্যান্য শাকসবজি হয়, কিন্তু এগুলি সংরক্ষণ করার কোনো সুবিধা না থাকাতে কৃষকরা দাম পায় না। এখানে যদি কোল্ড স্টোরেজ এবং পরিবহন সুবিধা বাড়ানো যেত তাহলে হয়তো তারা উপকৃত হতো। আমার এলাকায় 2টি রেল স্টেশন আছে, 2টি জংশন। স্পিকার সাহেব খুব ভালো জানেন এটা, একটা শ্যামগঞ্জ আর একটা গৌরীপুর। এদের বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে প্রচুর যাত্রী হয়। আমি খবর নিয়েছি এখানে ইনকামও ভালো, টিকিটের হার টিকিটের ইনকামও ভালো। এই 2টা রেল স্টেশন যদি একটু সংস্কার করা যেত যাত্রীদের সুবিধা হতো। আর আমার পূর্ববর্তী বক্তা একজন বলেছেন, মাসুম সাহেব, যে বাইপাস দরকার। এটা ওই রাস্তা দিয়ে যারা না যায় তারা বুঝতে পারবে না। শুক্রবার সোমবার এই শ্যামগঞ্জ বাজার পার হইতে 2 ঘন্টাও সময় লাগে। তো মাননীয় স্পিকারের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব উনি যেন এই জিনিসটা নিজে থেকে এটাকে তুলে ধরেন এবং আমরা এই বাইপাসটা যেন পাই। আমাদের এখানে হাসপাতাল আছে, ডাক্তার নাই। যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতির পিছনে ম্যান বিহাইন্ড দ্য মেশিন নাই। অনেক কিছুই আছে, অনেক কিছুই নাই। তো নতুন দাবি না করে আমি দাবি করছি যেগুলি আছে সেগুলিকে সংস্কার করে জনবল লোকবল দিয়ে সুষ্ঠুভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নতি করেন। নতুন করতে হবে, নতুন করার সাথে সাথে পুরনগুলিরে সংস্কার করতে হবে। তারপর শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল বানাই, এমপিওভুক্ত করি। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য শেষ হয়েছে। আচ্ছা, 2 মিনিট বাড়ানো হলো, শেষ করুন দয়া করে। আমাদের বর্তমান কিন্তু মাদক একটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার জন্য প্রশাসনিকভাবে যেভাবে অ্যাকশন নিতে হবে, সেই সাথে আমি মনে করি সামাজিকভাবেও এই ছেলেপেলেদের অন্য কিছুতে আটকাতে হবে। এখানে খেলাধুলার বাড়াই দেওয়া দরকার। প্রত্যেকটা স্কুলে বল দিয়ে দেন, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দেওয়া হোক। আর তাদেরকে, এই বাচ্চাদেরকে এটাতে নিয়োজিত রাখার জন্য আন্তঃ স্কুল টুর্নামেন্ট এইসব চালু করা হোক, যাতে তাদের অবসর সময়টা তারা কাজে লাগায়, যেন মাদকের দিকে না যায়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান। জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে 71 থেকে 24 পর্যন্ত যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমার সম্মানীয় সরকার দলের সদস্যবৃন্দ যারা বক্তৃতা দিয়েছেন, তাদের একটা সংক্ষিপ্ত অংশই
লাজুক ভঙ্গিতে আংশিক ধন্যবাদ দিতে পেরেছে মাননীয় স্পিকার। আর বাকি যারা বক্তব্য দিয়েছেন একজনও রাষ্ট্রপতির নামটি পর্যন্ত মুখে নিতে লজ্জাবোধ করেছেন। মাননীয় স্পিকার, এ কারণেই আমাদের বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা এই লজ্জা থেকে জাতিকে বাঁচানোর জন্য আমরা ওয়াকআউট করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা আশা করেছিলাম সরকারি দলের পক্ষ থেকে আমরা এই জন্য একটা ধন্যবাদ পাব। আমি আবার ভয় পাচ্ছি যে এই কথা বলার প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে ওঠেন কিনা যে এটা তো কোনো সংবিধানে লেখা নেই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই জাতিকে অবহিত করতে চাই, এই রাষ্ট্রপতি হচ্ছে ফেসিবাদের সর্বশেষ আশ্রয়স্থল। অতএব আমরা ধন্যবাদ আশা করছি না, বরং আপনার মাধ্যমে সরকারের কাছে আশা করি এই রাষ্ট্রপতিকে যদি ওনারা অভিশংসনের মাধ্যমে হোক, যেভাবেই হোক সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে অব্যাহতি দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করলে জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আর জাতি খুশি হবে, আমরা ধন্যবাদ চাই না, বরং এই যে অধ্যাদেশগুলো জনগুরুত্বপূর্ণ, বিশেষ করে গুম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা সহ যেই প্রতিশ্রুতিগুলো আমাদের জাতির সামনে এই সরকারি দলের ছিল, সেই অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করবেন, তাহলেই জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আমি এর পরবর্তীতে মাননীয় স্পিকার সামান্য আপনি কিন্তু আমার শহরেই বড় হয়েছেন, অতএব আমি আশা করতে পারি এই সময় মাত্র আমার 2 মিনিট আছে। মাননীয় স্পিকার, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করতে চাই। উনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। আমি উল্লেখ করতে চাই কেন প্রাসঙ্গিক, আমার বন্ধুদেরকে আমি একটু বিবেচনায় নিতে বলবো। কারণ উনি প্রাসঙ্গিক এই জন্য, উনি সাহস করে বলতে পেরেছিলেন যে আমাদের সীমান্তের ওপারে কোনো প্রভু নেই, বন্ধু আছে। মাননীয় স্পিকার, আজকে যদি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়াউর রহমানের দেখানো পথে উনি পথ চলেন, তাহলে বাংলাদেশ পথ হারাবে না। মাননীয় স্পিকার, আমরা আশা করতে চাই যে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন প্রাসঙ্গিক, আমরা যদি একটি বিশ্লেষণ করি তাহলে দেখব উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে এই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি বিপরীত দিকও আছে। মাননীয় স্পিকার, এই সংসদের অনেক সম্মানীয় সদস্য আছেন যাদের পূর্বপুরুষ, বাবা, চাচারা জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করতে পারেনি। আনফরচুনেটলি এটাই সত্য কথা। যারা ওনার সাথে যুদ্ধ করতে পারেননি তাদেরকেও অ্যাকোমোডেট করে একটি জাতীয় ঐক্য গঠন করেছিলেন। মাননীয় স্পিকার, এই কারণেই জিয়াউর রহমান প্রাসঙ্গিক থাকবে এবং অন্য রাষ্ট্রপতিরা, অন্য প্রধানমন্ত্রীরা এ দেশে প্রাসঙ্গিক হবে না। মাননীয় স্পিকার, একইভাবে বেগম খালেদা জিয়াও প্রাসঙ্গিক, কারণ উনিও এই জাতিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। কিন্তু আমরা দেখছি, দুঃখজনক হলেও সত্য, আজকে এই বাংলাদেশকে আবারও কয়েকটি শব্দের মাধ্যমে গুপ্ত, সুপ্ত অথবা রাজাকার এই সব শব্দকে আবার উস্কে দিয়ে আজকে যেইভাবে জাতিকে বিভক্ত করা হচ্ছে, আমি মনে করি অতীতের মতো এই শব্দগুলো আবার ব্যাকফায়ার করতে পারে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি সরকার দলীয় সদস্য সহ আমি সবার কাছে এই নিবেদন, 2 মিনিট সময় বাড়ানো হলো 2 মিনিটস। থ্যাংক ইউ। আমি এই নিবেদন করতে চাই, আসুন আমরা জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করি। সংসদে আমাদেরকে জনগণ এই জন্যই পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার 2-1টি কথা বলেই আমি শেষ করতে চাই। আমার ফুলবাড়িয়া উপজেলায় একটি কলেজ, যেটি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ, এটি সরকারিকরণের তালিকায় ছিল 1 নম্বরে এবং 2 নম্বরে ছিল মহিলা কলেজ, এবং তালিকাবিহীন একটি নন এমপিও কলেজকে সরকারিকরণ করা হয়েছে শুধুমাত্র ফজিলাতুন নেসা মুজিব নামের কারণে। যে কারণে ফুলবাড়িয়ার বিক্ষুব্ধ জনগণ
ফুঁসে ওঠে ছাত্র শিক্ষকরা আন্দোলনে নামে এবং পুলিশের সাথে সংঘর্ষে একজন শিক্ষক প্রাণ হারায় এবং একজন পথচারী প্রাণ হারায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিনীত নিবেদন করতে চাই, এই শিক্ষক শহীদ শিক্ষকের দিকে তাকিয়ে হলেও এই ফুলবাড়িয়া কলেজকে সরকারিকরণ করা হোক। মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেই সাথে সারা বাংলাদেশে এই এমপিওভুক্ত শিক্ষকদের মাত্র বাড়ি ভাড়া 1000। আমি এই জন্য সারা দেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমি জাতীয়করণের দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, সেই সাথে আমি ময়মনসিংহ, আপনারও শহর, আপনারও বিভাগ, ময়মনসিংহ বিভাগ হচ্ছে সর্বকনিষ্ঠ বিভাগ, এই বিভাগে একটি বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি বিমান এবং পর্যটন মন্ত্রীর নিকট। কারণ এখানে অলিম্পিক ভিলেজ আছে, এখানে ভালুকা, ত্রিশাল এবং ফুলবাড়িয়ার কিয়দংশ সহ সেখানে শিল্পাঞ্চল আছে, ইউনিভার্সিটি আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে একটি বিমানবন্দর বিশেষ প্রয়োজন। এই জন্য বৃহত্তর ময়মনসিংহের অধিবাসী হিসেবে আপনারও প্রয়োজন। আমি মনে করি জাতির প্রয়োজনে একটি বিমানবন্দর সরকার অতি সত্বর বাস্তবায়ন করবে। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 15ই বৈশাখ 1433 28 এপ্রিল 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।